স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। এটিএম বুথে প্রযুক্তি জালিয়াতির রেশ এখনো কাটেনি। এবার খোদ বাংলাদেশ ব্যাংকে ভিনদেশি রিজার্ভ থেকে টাকা চুরি হলো, এতেও জড়িত দুর্জন প্রযুক্তি পণ্ডিতরা। এসব নিয়ে আজকে আলোচনা ব্যাংকবাজি। কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদেত হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ডক্টর শিবলি রুবায়াতুল ইসলাম। স্বাগত আপনাদের। ডক্টর মশিউর রহমান, আমরা আজকে দেখেছি যে আমরা যদি অর্থমন্ত্রীকে উদ্ধৃত করি, তিনি বলছেন যে অর্থ চুরির বিষয়টি সহ তাকে সহ তা অন্যদের না জানিয়ে বাংলাদেশ ব্যাংক ধৃষ্টতা দেখিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এক ধরনের ঘোষণা দিলেন তিনি। সচিবালয় অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন যে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটি তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে নেবেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আসলে জিনিসটি না জানাতে চাইলো কেন? আপনাদের বলতে আমাদেরও জানাতে চাইনি। আমরা এটা টাইমলাইন করেছি, তাতে আমরা দেখেছি যে ঘটনাটি ৩ মার্চ তাদের কাছ থেকে যখন জানতে চাওয়া হয়েছে, তারা সরাসরি অস্বীকার করেছে। প্রথম তারা বিষয়টি স্বীকার করে ৭ মার্চ, যদিও তার বহু আগে এই ঘটনাটি ঘটেছে, তারা জানত না। স্বীকার বা অস্বীকার সম্পর্কে আমার মনে হয় কিছু না বলা ভালো, কারণ আর্থিক খাতে কোনো কিছু হলে একটা বড় কনসার্ন হয় সে খাতটার প্রতি মানুষের আস্থা যাতে নষ্ট না হয়, এবং এই ক্ষেত্রে যেহেতু একাধিক ব্যাংক জড়িত, তাদের সাথে আলাপ আলোচনা এটা হয়তো তারা নিজের থেকে করেছে। যখন মানি লন্ডারিং ইত্যাদি প্রতিষ্ঠিত হয়, তখন সরকারের অনেকেই বলছিল যে হ্যাঁ আমরা এর সাথে জড়িত, আমরা এটা করতে হবে, আমাদের এটা করতে হবে। আই ওয়াজ ওয়ান হু সাজেস্টেড যে এইটা নিড টু নো বেসিসে, কারণ এগুলো খুব বেশি এই ইনফরমেশন খুব বেশি বিস্তার লাভ করা অর্থনীতির জন্য ভালো নয়। তো নিড টু নো বেসিসে যার দরকার সে জানবে। আর দ্বিতীয় যেটা বলেছে যে মাননীয় অর্থমন্ত্রীর মন্তব্য, মাননীয় অর্থমন্ত্রী তো মন্তব্য করেছেন, আমি ধরে নেব উনি দায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন, তার উপরে আমার কোনো মন্তব্য করা সমীচীন হবে বলে আমি মনে করি না। আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন ঘোরাফেরা করতে দেখছিলাম ডক্টর সাদেত হোসাইন, সেটা হচ্ছে যে এই রিজার্ভ ব্যাংকের অর্থ যদি চুরি বলি চুরি, হ্যাকিং বলি হ্যাকিং, সরানো বলি সরানো, আমরা আসলে কাকে বিশ্বাস করব? কারণ অর্থমন্ত্রী প্রথমে এটাকে মামলা করার কথা বলেছিলেন, আইনমন্ত্রী বলেছিলেন যে আসলে মামলাটি কিভাবে করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে। এখন আবার অর্থমন্ত্রী বলছেন যে তাকে দেখায়, মানে তিনি জানতেনই না বিষয়টি এবং না জানানোর একটি ধৃষ্টতা হয়েছে। আসলে আমরা এবং মানে এটি কাকে আমরা আসলে বিশ্বাস করতে পারবো? আসলে খালেদ, গত ৬-৭ দিন অন্তত ধরে আমি প্রায় সব টিভি চ্যানেলে, খবর কাগজ তো আছে, যেভাবে আঁশতোলা আলাপ আলোচনা হচ্ছে একেবারে ধুনকারের মতো, তাতে কিন্তু এই বিষয়টা এতদিনে এর প্রতি যে উৎসাহ মানুষের, সেটা কিন্তু তৃতীয় যাওয়ার কথা। অনেক তো আলোচনা হয়েছে, সব কিছুই তো আমি দেখলাম, টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে শুরু করে সোশ্যাল অ্যাসপেক্ট, পলিটিক্যাল অ্যাসপেক্ট, এথিক্যাল অ্যাসপেক্ট, এগুলি প্রায় সবই বিভিন্ন চ্যানেলে আলোচনা হয়েছে। কিন্তু যেই কারণে এখনো মানুষের উৎসাহ রয়ে গেছে, সেটা কিন্তু একটু আগে যে বললেন অর্থমন্ত্রী যে কথা বলেছেন, আসলে এই বিষয়টা যে এত গুরুত্বপূর্ণ সন্দেহ নয়। আমি হয়তো সামনে এক্সাম্পল দেব কেন গুরুত্বপূর্ণ হিসাবে আমরা দেখছি, কিন্তু এর উপরে বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যান্ড বা যে কোনো তারা কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংক কিন্তু কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। ফাইন্যান্স মিনিস্ট্রিও একটা ধারণা দিচ্ছে যে তাদেরকে জানানো হয় না, এটা ঠিক, অর্থমন্ত্রী যখন ওপেনলি বলছেন, কিন্তু ওই সেখানেও স্পষ্ট বক্তব্য আসছে না। ডক্টর সাদেত হোসেন, আমি একাডেমিক নিউজে একটা প্রশ্ন করতে পারি যে ফাইন্যান্স মিনিস্টার কি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বস টেকনিক্যালি? না, এটা আপনারা এই কথাটা মানে অনেক সময় খুব সোজা ভাবে বলেন, জিনিসটা এত সোজা না। কেউ কারো বস না, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরের নিয়ন্ত্রক বা আপনার মুরব্বী হচ্ছেন ফাইন্যান্স মিনিস্টার। এটা আর যদি আমরা মসিভাই এর মধ্যে ধরি, তাহলে অর্থনৈতিক অ্যাডভাইজারও আছেন এর মধ্যে। তো আর তো প্রাইম মিনিস্টার আছেনই। এখন কথা হলো, যে কোনো এখানে যদি একটা এরকম ঘটনা ঘটে, আমি শুধু এই মিনিস্ট্রি বলছি না, অন্য মিনিস্ট্রিরও, আপনার দুইটা লোকের একদম অধিকার, যদি আপনি মসিভাইকে এর স্ট্রাকচারের মধ্যে ওইভাবে ধরেন, তাহলে 3 জনের
অধিকার বলবো, যে ওনাদেরকে জানাইতে হবে। ওনারা অ্যাকশন নেবেন কি, চুপ করে থাকবেন না ওনার মতো করে আলাপ আলোচনা করবেন, সেটা ওনাদের দায়িত্ব। কিন্তু একজন হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, দ্বিতীয় হচ্ছে প্রাইম মিনিস্টার, তাকে জানাইতেই হবে উইদিন আর্লি, যেটাকে আমরা ইংরেজিতে বলি আর্লিয়েস্ট অপরচুনিটি জানাইতে হবে। যদি ধরেন আমাদের একটা খাদ্যবাহী জাহাজ ডুবে গেল, ডিপ সিতে ডুবে গেল, তাহলে আপনি পরে কি হবে তদন্ত হবে, সেগুলি ভিন্ন জিনিস, কিন্তু উইদিন সে 5 to 10 মিনিটসের মধ্যে এটা খাদ্যমন্ত্রী এবং প্রাইম মিনিস্টারকে জানাতে হবে যে এই ঘটনা ঘটেছে। আপনি যে বলছেন, ধরেন যেমন কনস্টিটিউশনাল বডি, আমি তো পিএসসি ছিলাম, সেখানে কিছু ঘটনা আমরা আন্দাজ করতে যখন পারি যে এটার ফার রিচিং ইমপ্লিকেশনস হতে পারে বা এটার জন্য তোলপাড় হতে পারে, তখন কিন্তু আমরা কোনো না কোনো চ্যানেলে এটা প্রাইম মিনিস্টারকে জানিয়ে রাখার ব্যবস্থা করি, এই কারণে যে বাংলাদেশের রীতি অনুযায়ী তাকেই সামাল দিতে হবে। ডক্টর সাদ হোসেন, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান বিষয়টি জানতেন যে তাকে এটা অর্থমন্ত্রীকে জানাতে হবে এট দ্য আর্লিয়েস্ট? না, এটা তো আমি বলতে পারবো না, এটা ওনার ব্যাপার। তবে মানে উনি যেহেতু মানে বাংলাদেশের মানে উনি যেহেতু একজন ইন্ডিভিজুয়ালি ছিলেন, মানে এটা কি এমন হওয়ার সুযোগ আছে যে উনি আসলে জানতেন না যে এটা? আমি কার জানার সুযোগ আছে কি আছে, কারণ উনি তো সত্যি বলতে ওইভাবে একটা ইয়ের মধ্যে দিয়ে আসেন নাই, ফর্মাল ইয়েতে আসেন নাই। আমি এটা বলতে পারবো না যে উনি জানতেন কিনা, কিন্তু জানানোর কথা। আমি সাদাতের সাথে একটু যোগ দিই, হলো যে রিজার্ভ বা বাংলাদেশ ব্যাংকের ফাংশনসের কতগুলো ক্রিটিক্যাল এরিয়াজ আছে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সব দেখবেন সব দিন তা নয়, কিন্তু যেগুলো ক্রিটিক্যাল এলিমেন্ট আছে, রিজার্ভ ইজ একটা ক্রিটিক্যাল এলিমেন্ট। আইটি যেহেতু আমরা নতুন করতেছি, আইটিটা ফাংশন করছে কিনা, তার কোনো দুর্বলতা আছে কিনা সেইটা দেখা, এগুলো। এবং আগেও আমি দেখেছি যখন চাকরিতে ছোট ছিলাম, অনেক কাজের জন্য বাংলাদেশ ব্যাংকে যেতে হতো, গভর্নর রুমে বসতাম। গভর্নর রুমে কিন্তু এই ইনফরমেশন অ্যাক্সেস আছে, অতএব ওনার যে জানবেন না এমন নয়, এবং অনেক তথ্যের ভিতরে সবগুলো দেখবেন তা নয়, কিন্তু ওই ক্রিটিক্যাল এলিমেন্টসগুলো এবং ওর যে অন্যান্যগুলোর সাথে সম্পর্ক আছে সেগুলো সাধারণতভাবে দেখার কথা। আমি একটু তবে আমার যেটা মনে হয় যে আপনার অন্য যে প্রশ্ন, যে ফাইন্যান্স মিনিস্টার কি তার বস কিনা, বস এবং বস নয়, যেটা বলল যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যখন কোনো ক্রাইসিস আসে তখন ট্রেজারি সেক্রেটারি, প্রেসিডেন্ট, ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট, এরা সবাই কিন্তু একসাথে কাজ করে। ওই জাতীয় ক্রাইসিস হলে এমনকি যেটা তখন অটোনমিটাকে নষ্ট না করে একটা কোঅপারেশন কোলাবোরেশনের প্রশ্ন। আমি ডক্টর আমি কি অধ্যাপক রুবাইতের কাছে যাব একটু একটু অধ্যাপক প্রশ্নগুলো তো আমরা কিছু শিখতে পারবো না। না, অধ্যাপক ডক্টর শিবলি রুবাইতুল ইসলাম, আপনার কাছে যেটি আমরা জানতে চাইবো যে এই কথা পরিষ্কার যে বাংলাদেশ ব্যাংক আসলে আমাদেরকে তথ্য দিচ্ছে না, সাংবাদিকদেরকে আসলে তথ্য সেভাবে দিচ্ছে না, যেটি স্পষ্ট করে বলেন, যেটি ডক্টর সাদ হোসেন খুবই স্পষ্ট করে বলেছেন। কিন্তু আপনার কাছে কি মনে হয়, আমরা কি অর্থ মন্ত্রণালয় থেকে তথ্য পাচ্ছি? আসলে অর্থ মন্ত্রণালয় কি আমাদেরকে, আমি আজকে দেখলাম যেটি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী খুবই ধমকের সুরে, খুবই বিরক্তি, খুবই ক্ষোভ, খুবই ক্ষুব্ধ, কিন্তু যেটিকে হচ্ছে প্রপার আমরা সাংবাদিকরা ব্যবহার করতে পারি সেরকম তথ্য কি আমরা পাচ্ছি কিনা? আসলে ব্যাংকিং বিষয়টা এটা কিন্তু একটি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট হিসেবে আমরা পড়াই। এটা কিন্তু সাধারণ মানুষের টার্মস বা এর অনেক কিছুই সহজভাবে বোঝার কথা না। তার মধ্যে এখন আইটি অ্যান্ড ই ব্যাংকিং, ই ফান্ড ট্রান্সফার, এগুলো নতুন কনসেপ্ট বাংলাদেশে আসছে। তা আমরা যখন এই কনসেপ্ট বা এই জিনিসগুলো নিয়ে কথা বলি, তখন অনেক কিছুই সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় না। যেমন এখানে আমি কখনো নিউজ পেপার পড়ি, কখনো টিভিতে দেখি, বলা হচ্ছে সুইফট কোড হ্যাক হয়ে গেছে বা বিভিন্ন রকম কথা আসছে, এবং অনেক জায়গায় মনে হচ্ছে কেউ মন গড়া কথাও লিখে দিচ্ছেন। আসলে এখানে যে জিনিসটা আমি জানি, এবং আমি ওনাদের সাথেও কথা বলেছি, এখানে আমাদের রেগুলার আমাদের যে রিজার্ভ, আমাদের তো 28 বিলিয়ন রিজার্ভ, এর মধ্যে গোল্ডে আছে 1.5 বিলিয়নের মতো, আর আমাদের বিভিন্ন বন্ডে ইনভেস্টমেন্ট আছে অ্যাবাউট 6 বিলিয়নের মতো। বাকিটা আমাদের বিভিন্ন নস্ট্র অ্যাকাউন্ট অ্যান্ড রিজার্ভে আছে, রিজার্ভ ফান্ডে আছে। তো এখানে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সবসময় বিভিন্ন অ্যাডভাইস যায়, এবং অ্যাডভাইসগুলো যায় ফান্ড ট্রান্সফারের, যে এক জায়গা থেকে এখানে, এখান থেকে সেখানে এই টাকাগুলো ট্রান্সফার করতে হবে। তো এরকম 35টি অ্যাডভাইস গেছে বাংলাদেশ থেকে
এবং এর মধ্যে যেগুলা জেনুইন বা যেগুলো জেনুইন না, বাংলাদেশ ব্যাংকের কাছে ফেডেক্স আবার চেক করে যে এটা কি জেনুইন কিনা বা অথেন্টিকেশনের জন্য। তো 5টি এই ধরনের অ্যাডভাইস, যার একটা শ্রীলঙ্কায় পাঠানোর জন্য এবং 4টি ফিলিপিনে পাঠানোর জন্য, এই 35টির মধ্যে ছিল। এই বাকি 30টি বাংলাদেশ ব্যাংক কিন্তু অথেন্টিকেট করেছে যে হয় জেনুইন বা জেনুইন না। কিন্তু এই 5টির ঘটনা যেটা আমি শুনলাম বা জানি সেটা হচ্ছে যে এটা হয়েছে বৃহস্পতিবার রাত 3:30 থেকে 5টার মধ্যে, যখন বাংলাদেশ বন্ধ। শুক্রবার বাংলাদেশ বন্ধ, শনি রবিবার আমেরিকা বন্ধ, যে এটা আমরা পত্রিকায় পড়েছি। সোমবারেও কিন্তু বিকাল যখন হয় আমেরিকা খোলে। এর মধ্যে ওই 5টি অ্যাডভাইসের ওরা যখন কোনো উত্তর পায়নি, ওরা দেখেছে যে এটা ফান্ড ট্রান্সফার হচ্ছে ব্যাংক টু ব্যাংক, তখন ওরা কোনো উত্তর না পেয়ে এই 5টি ট্রান্সফার করে দেয়। এবং যখন শ্রীলঙ্কায় চলে যায়, আপনি যেটা প্রথম প্রশ্নটা করলেন যে আগে আমাদের জানানো হয়নি কেন, প্রথমে জানালে আমরা শ্রীলঙ্কার ফান্ডটিও হয়তো আনতে পারতাম না। আমরা ওইখানে সাথে সাথে যোগাযোগ করে শ্রীলঙ্কা থেকে ওই 20 মিলিয়নটা আনতে পেরেছি বা এসে যাবে। আর বাকি যে 81 মিলিয়ন, এটা কোথা থেকে কি হয়েছে এটা এই সময়টার মধ্যে বের হয়। এখন যেভাবে এই জিনিসটি স্প্রেড আউট হচ্ছে তাতে কিন্তু এটা ক্ষতি হচ্ছে, তবে যা হওয়ার হয়ে গেছে। এখন এই 81 মিলিয়ন আনতে বেশ কষ্ট হবে। আর একটু যদি সময় পাওয়া যেত এটা আমরা ঠিকভাবেই নিয়ে আসতে পারতাম। এটা আমার মানে শিক্ষা আপনি আমাকে বলে। বলছেন যে জানাজানি হওয়ার কারণে সেটি আনাটা এখন তো সবাই যেভাবে সতর্ক হওয়া দরকার, যেই ম্যানেজার পালানোর দরকার বা যেই হ্যাকারের যা ব্যবস্থা নেওয়া দরকার, তারা সব কিন্তু নিতে ডক্টর পারছে। শিবরে, এটা কিন্তু আমাদের গণমাধ্যমে আসার আগে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিতে এটি বেশি সেটা বেশি দিন না, 10 আর্থিক- দিন আগে আর্থিক আগে আসেনি। না 10 দিন আগে হোক, 10 দিন তো রিয়েক্ট করার জন্য এনাফ টাইম। না, ঘটনা ঘটেছে তো 1 মাস আগে। এটা তো 5th মার্চ এন্ড 4th মার্চের ঘটনা, Right. 4th and 5th February, ফেব্রুয়ারির 4th and 5th ঘটনা। এর 24 জানুয়ারি বোধহয় বলছে যে লোক না, ঢুকেছে। ওইখান থেকে তখন অ্যাডভাইস গেছে, কিন্তু 4th and 5th ফেব্রুয়ারির ঘটনা। অ্যাকচুয়াল তো আপনি কি মনে করছেন যে এটি আসলে কম জানানোই আসলে এটি বিধেয়? এটা আইটি রিলেটেড যে সাইবার ক্রাইম, এটার প্রোটেকশনের জন্য যে মেজার্স গুলো নেওয়া দরকার ছিল, আমরা আসলে তৈরি ছিলাম না। আমাদেরকে আইটি বিশেষজ্ঞরা বলেছেন যে এটা আইটি রিলেটেড সাইবার ক্রাইম হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে যে এইখানে ক্ষেত্রে ব্যাপারগুলি আরো অনেক বেশি প্রোটেক্টেড। এটি ঠিক আসলে ওয়েব দুনিয়ায় ভাসিয়ে দেওয়া একটি সিস্টেম দিয়ে কাজটা হয় না। এখানে ফেডারেল রিজার্ভের যে আইটি বেস বা তাদের যে ফায়ারওয়াল বা যেসব তারা ইনস্ট্রুমেন্ট ইউজ করে, সেগুলো তারা বলছে ওয়েল প্রোটেক্টেড, এখানে হ্যাকার্স ঢোকার সুযোগ নাই। তাই যদি হয় তাহলে কিভাবে এফবিআই, সিআইএ এদের ওয়েবসাইট হ্যাক হয় কিভাবে? এফবিআইসি এর ওয়েবসাইট এবং কিছুদিন আগে $10 বিলিয়ন কিন্তু আমেরিকান একটা ব্যাংক থেকেও হ্যাক হয়ে চলে গেছে। তো ওরা এটা যতটাই বলুক, ওরাও কিন্তু প্রোটেক্টেড না। আমি একটু ডক্টর সাদুল হোসেন এবং ডক্টর মশিউর রহমান, ডক্টর সাদুল হোসেনের বক্তব্য একটু শুনতে চাইবো যে আপনি ডক্টর শিবলিকে শুনলেন, আপনি কি এই বিষয়ে তা উনার সঙ্গে একমত কিনা যে এটি আসলে জানাজানি বেশি হওয়ার ফলে টাকাটি জানাজানি কতগুলি কিছু লিমিটেড হলো। আমি তো বললাম যে আমি ফাইন্যান্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার এবং যদি আমরা একই স্ট্রাকচারের মধ্যে অ্যাডভাইজার, ফাইন্যান্স অ্যাডভাইজার, এই তিনজনকে কিন্তু জানাইতে হবে। আমাকে জানানোর দরকার নেই, আপনাকে জানানোর দরকার নেই। এখন অস্পষ্টভাবে বললে অসুবিধা হয় যে আসলে কি হয়েছে এটা বোঝা যায় না। যেমন একটা ছোট্ট গল্প বলার দরকার বোধ হয়। আমরা যখন ছাত্র ছিলাম তখন এসাম হলে এনএসএফ এর সাথে এফসু ছাত্রলীগ, মানে এফসু ছাত্রলীগ একদিকে আর এনএসএফ আরেক দিকে, আইয়ুব খানের গ্রুপ যারা, তাদের সাথে মারামারি হতো। তো একবার এফসু ছাত্রলীগ মিলে এনএসএফ এর লোকজনকে মার দিল এবং কিছু মাথা টাটাও ফাটিয়েছে। এখন কেস যখন হলো, তো বারবার কোর্টে আমাদের যে ডাইনিং হলের বেয়ারা তাকে ইয়ে করছে, গ্রিল করছে, জিজ্ঞেস করছে যে কি হয়েছে তুমি বলো। তো সে শুধু একটা কথাই বলে যে ঘটনা একটা ঘটছিল, তবে দুলাল সাদ ছিলেন না। আরে বলে যে তুমি আবার বলো যে কখন কি হলো, কে ঢুকলো, কে ইয়ে করলো। বললো স্যার আমি এত কথা বলতে পারবো না, তবে ঘটনা একটা ঘটছিল, দুলাল সাহেব ছিল না। তখন ওই দিকের উকিল বলে যে মাই লর্ড দেখেন কিরকম টিউটার্ড উইটনেস। তো এখন বাংলাদেশ ব্যাংকেও যে ঘটনা একটা ঘটছে কিন্তু আর কিছু সে বলছে না, তাতে মানুষের মনে নানান রকম সন্দেহের বীজ হচ্ছে। এইটার থেকে বোধহয় একটু দূরে যেতে হবে। যাই হোক, লিমিটেড কথা হোক, খুব আর্টিকুলেটেড সেন্টেন্স হোক, শব্দ হোক, কিন্তু কিছু একটা বলতে হবে। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নেই। ডক্টর মশিউর রহমানের কাছে জানতে চাইবো যে মামলা করার যে প্রসঙ্গটি আসছিল যে ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে, সেই যে সে বলাটা এখনো আপনাদের চিন্তায় সেটি আছে কিনা এবং সেটির ক্ষেত্রে কি কি উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ জানতে চাইছেন যে ঘটনাটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে কোনো কিছু বলা দরকার, সেটি অবশ্য আমাদের মনেও এই প্রশ্ন ছিল, কিন্তু আমরা জানি যে তিনি এখন বাইরে আছেন। তো এই ক্ষেত্রে মানে বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষের একটি যথাযথ ব্যাখ্যা দরকার বলে মনে করছেন আমাদের দর্শকদের অনেকেই। ডক্টর মশিউর রহমান, সেটি করার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ ব্যাংক আবার একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটি করার ক্ষেত্রে তাদেরকে কে না, এই রিজার্ভের তদারকির যে প্রাথমিক দায়িত্ব তো বাংলাদেশ ব্যাংকের, এবং তার প্রাথমিক দায়িত্ব পালনের যদি কোনো সহযোগিতা, কোনো সাহায্য দরকার হয়, সেটা সরকারের কাছে চাইলে সরকার যেটুকু প্রয়োজন মনে করেন, দ্বিমত থাকতে পারে, কিন্তু যেটুকু প্রয়োজন বলে গ্রহণ করা হবে সেটুকু তাকে দিতে হবে। তো এইখানে প্রাথমিক দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের, যেটা প্রফেসর বললেন, যে যদি সিস্টেমের কনফিডেন্স রাখার জন্য যদি মনে করা হয় যে আমরা এটাকে সফট পেডাল করি, তার একটা জাস্টিফিকেশন থাকতে পারে। কিন্তু যখন এটা প্রকাশ হয়ে গেছে, তখন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা নিট ইনফরমেশন হুইচ ডাজ নট ডিসক্লোজ, এত বেশি ডিসক্লোজ করে না যাতে ইনভেস্টিগেশন বা অন্য কোনো অ্যাকশন নিতে অসুবিধা হয়, কিন্তু জনগণের মনে যে বিভিন্ন প্রশ্ন আছে সেই প্রশ্নের একটা সুষ্ঠু উত্তর পাওয়া যায়, এরকম একটা বক্তব্য বোধহয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আশা সবাই করতে পারে। ডক্টর সাদ হোসেন এখানে কিছু যোগ করলে আমি ডক্টর শিবলি রুবায়েতের কাছে একটু আমার যোগ করারই হচ্ছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টাল স্ট্রাকচারটা এরকম, মানে গভর্নেন্স স্ট্রাকচার বলি আর বেটার, এরকম যে এখানে আপনার ওই অটোনোমাস বডি, কনস্টিটিউশনাল বডি, এগুলি যত কিছুই বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকার ছাড়া আর কেউ স্বাধীন নেই। এটা আমার খুব ফার্ম এবং এইখানে যদি কিছু অর্থবহ করতে হয়, আপনি ধরেন বিদেশের সাথে জড়িয়ে মামলা বলেন, তারপরে এমনি ধরে আনার বলেন, তাদেরকে কনভিন্স করা বলেন, সরকারের সমর্থন ছাড়া এটা কোনো অর্থবহ কাজ আপনি করতে পারবেন না। একটা জায়গায় গিয়ে আপনি আটকে যাবেন, যত পাওয়ারফুল লোকই আপনি হন না কেন। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে এই ক্ষেত্রে ডক্টর শিবলি রুবায়েত কি বলবেন যে আসলে বাংলাদেশ ব্যাংকের আসলে যেহেতু এটি প্রকাশ পেয়েই গেছে, সেই ক্ষেত্রে যে প্রস্তাবটি ডক্টর মশিউর রাখছিলেন যে কিছুটা জানানো তাদের দরকার ছিল দায়িত্বশীল বা দায়িত্বশীলতার জায়গা থেকে, ডক্টর সাদত যেটি যোগ করলেন যে এই ক্ষেত্রে তো আসলে সরকারের সাথে থাকা ছাড়া উপায়ও নাই বাংলাদেশ ব্যাংকের, এবং সরকারের এই ক্রাইসিসে সরকারের সাহায্য লাগবেই, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে সেটি কেন নেওয়া হলো না বা কেন করা হলো না? সরকারের একদম সর্বোচ্চ মহলে ওনার যোগাযোগ আছে কিনা এটা আমি ঠিক বলতে পারবো না, তবে আমি যতটুকু জানি যে এখানে বেশ কয়েকটি তদন্ত চলছে। একটি ফেডেক্স টিম আছে এখানে, ফেডারেল রিজার্ভের টিম ইনভেস্টিগেশনে, একটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব টিম যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তারা ইনভেস্টিগেশনে, র্যাব কিন্তু সম্পূর্ণ দায়িত্বে, তারা অলরেডি বাংলাদেশ ব্যাংকের সমস্ত কম্পিউটার ফাইল সিস্টেমে যা যা প্রয়োজন সব নিয়ে গেছে, তদন্ত চলছে। তার মানে দেশি বিদেশি সব তদন্ত এখন চলছে। এবং আমাদের এখানে আমি মনে করি না যে বাংলাদেশ ব্যাংক যেহেতু র্যাবকে ডেকেছে, ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে ডাকছে এবং সবাই এখন ইনভেস্টিগেশনে, এখানে গোপন করার কোনো চেষ্টা হচ্ছে না। এই তদন্ত প্রক্রিয়াটা কবে নাগাদ শুরু হয়েছে বলে আপনি? র্যাবের তদন্তটা 2-3 দিন আগে শুরু হয়েছে। তারা বাংলাদেশ ব্যাংকের তদন্ত কার্যক্রম, বাংলাদেশ ব্যাংক তো ফরেন এক্সপার্টদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং আগামী 2 দিন পর থেকে আরো 2টি কোম্পানি, মানে সেটি কি ইদানিং, মানে কবে? আসলে তো কাজটা শুরু হয়েছে গত মাসে। আপনার যখন আমি যে ফিলিপিনের ঘটনাটা বললাম, কাজ কিন্তু অনেক আগের থেকে শুরু হয়। যখনই বাংলাদেশ ব্যাংক জানতে পারে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ওনারা অথেন্টিকেট করেন নাই কিন্তু ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, তাদের উইদাউট অথেন্টিকেশন 5টা ট্রান্সফার হয়ে গেছে, ওনারা সাথে সাথে যোগাযোগ করে জানতে পারেন যেটা ফিলিপিনে চলে গেছে। ফিলিপিন্সে চলে যাওয়ার সাথে সাথে আমাদের গভর্নর মহোদয় ফিলিপিন্সের গভর্নরের সাথে কথা বলেন এবং এই ব্যাপারটি জানানোর সাথে সাথে সেই গভর্নর ওনাকে জানান যে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, এটা আমি এই মুহূর্তে। আপনি কি এই প্রক্রিয়াটি চলাকালীন সময় আপনি অর্থমন্ত্রীর সাথে কনসাল্ট করতেন না, আপনিও যদি গভর্নর হতেন? না, আমার প্রয়োজন হলে তো নিশ্চয়ই করতাম। প্রয়োজন হতো কিনা, মানে প্রয়োজন মানে হোয়াট ডু ইউ ফিল? আমি আসলে অনেস্টলি জানতে চাচ্ছি, মানে আপনি কি মনে করতেছেন এইটাই প্রসিডিওর যে আসলে অর্থ মন্ত্রণালয়কে না জানানোই ঠিক হয়েছে? এটা আমি ঠিক বলতে পারবো না। সাদা যেটা বললো, তো ক্যাবিনেট সেক্রেটারি ছিল, সরকারে বহুদিন কাজ করছে, এই জাতীয় ক্রাইসিসের সময়
একটা আছে যে কাজটি কে করবে, সেটা বাংলাদেশ ব্যাংকের পরে প্রধান দায়িত্ব। হ্যাঁ। কিন্তু পরামর্শ এবং অবগতির জন্য ফাইন্যান্স মিনিস্টার, প্রাইম মিনিস্টার এদের দুজনকে অবহিত রাখা এটা স্বাভাবিক ডক্টর প্রক্রিয়া। মশিউর রহমান, কারণ আপনি কি এর একটা শিওর যে ব্যাপারে implication- আসলে প্রাইম মিনিস্টারকে এর- জানানো হয় নাই, অর্থমন্ত্রীকে না জানিয়ে? এর যে ইমপ্লিকেশনসটা, ডক্টর মশিউর, এটা কি আপনি শিওর কিনা আমি যে বলছি যে এর যে ইমপ্লিকেশনসটা, যেটা তো এমন হতে পারে যে প্রাইম মিনিস্টার জানেন? না, এটা যে ইমপ্লিকেশনটা সেটা হলো যে নট দ্য অ্যামাউন্ট বাট দ্য ফেইলিওর অফ দ্য সিস্টেম। যদি সিস্টেমটা ফেইলিওর হয় তাহলে অ্যামাউন্ট, এখন হয়তো আমরা জানছি একটা পার্টিকুলার অ্যামাউন্ট হয়েছে, এখন যে রিজার্ভ আছে তাতে হয়তো এটা আমরা আরও কিছুদিন সহ্য করতে পারি, রিট্রিভ করার জন্য চেষ্টা করতে পারি। কিন্তু যদি রিজার্ভ কম হয় তাহলে দ্য সিস্টেম ফেলিওর ইজ এ মেজর কনসার্ন। আর বাকি যেটা আপনি প্রশ্ন করলেন যে জানানো হয়েছে কি না, এটা আমি বলবো যেহেতু এ সম্পর্কে বাংলাদেশ ব্যাংক বা ফাইন্যান্স মিনিস্টার এদের কারোর কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আসে না, নাই ফাইন্যান্স মিনিস্টার স্পষ্ট বলেছেন তিনি যে জানতেন না। যে আমি জানি নাই বা না, আমাকে ফাইন্যান্স জানিয়েছে। মিনিস্টার একদম স্পষ্ট, এর অতএব চেয়ে তার- সুস্পষ্ট আর কি বলবেন আমি জানি না। না, তাদের যে বক্তব্য সেটা আজকের গ্রহণ বক্তব্যে করতে ফাইন্যান্স হবে। মিনিস্টার বলেছেন বা এবং- দাবি করেছেন, আমি এরকম বলবো যে তিনি এবং- জানতেন না। এবং প্রধানমন্ত্রী তাকে যেহেতু- জানানো হয়নি। প্রধানমন্ত্রী নিজের থেকে যেহেতু বলেন নাই যে আমাকে জানানো হয়নি কেন, আমি ধরে নিব যে প্রধানমন্ত্রীকে এ সম্পর্কে অবহিত করা হয় নাই। ডক্টর সাদু, আপনি কি মনে করেন যে ডক্টর শিবলি রুবাইতুল ইসলামের সাথে কথা বলে আমি অন্তত অনেক কিছু জানতে পারছি, কারণ উনি যে বলছেন যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, মামলার প্রক্রিয়া চলছিল, সেটা আসলে আমার জানা ছিল না, এবং ফিনান্স মিনিস্টারকে না জানিয়ে এইটি করাটা আসলে আমি একটা ব্যাপারে আমি ক্লিয়ার না, যেটা প্রফেসর শিবলি বলছেন যে বিভিন্ন ইয়েকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল এক্সপার্টদের। এক্সপার্ট বা কোম্পানি এদেরকে। তো আমার জানা অনুযায়ী তো ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনকে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন তাহলে এইটার বোধহয় অনুমোদন হয় ফাইন্যান্স মিনিস্টার, না হয় প্রাইম মিনিস্টারের থেকে নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ইয়েতে- নিজস্ব খাত না, নাই। একটা না, অর্থ খাত আছে, হ্যাঁ, কিন্তু কিন্তু অনুমোদন নিতে হবে। অনুমতি যে আপনি বিদেশি কোনো অর্গানাইজেশনের সাথে আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন, সেই চুক্তিবদ্ধ হইতে হলে আপনাকে প্রাইম মিনিস্টারই হয়। এটা আমাদের রুলস অফ বিজনেসের মধ্যে। এভাবে কি প্রফেসর শিবলি কোনো যে আমাদের ফিলিপিন্সের যে মানি লন্ডারিং যে সংস্থা, তার সাথে আমাদের আগে থেকেই এগ্রিমেন্ট করা আছে এবং তার ভিত্তিতেই কাজটা হচ্ছে। বেশ 4 বছর আগে আমাদের এগ্রিমেন্ট করা। এটা কি পৃথিবীর সব দেশের সাথে আছে না সব দেশ ফিলিপিন্সের না, সাথে? বেশ কিছু দেশের সাথে আমাদের আছে। আচ্ছা। মানি লন্ডারিং অ্যাক্টে যারা সই করেছে সিগনেটরি সবাই এর মেম্বার। জি। তবে এখানে যেটা আপনাকে বললাম যে ফিলিপিন্সে কিন্তু এটা মামলা করা হয়েছে এবং মামলায় জিতে তদন্ত শুরু হয়েছে। তার মানে এর এটা আগে তো কিন্তু অনেক দিন হয়নি। আগের প্রক্রিয়া, মানে এটা তো জি। মানে আপনি যা বলছেন তাতে তো এটা মনে হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকেই জি, জি, এটি আসলে আমরা প্রক্রিয়া শুরু হয়েছে। ফিলিপিনের কোর্টে মামলা করে রায় নিয়ে তারপর তদন্ত শুরু হয়েছে। এগুলিতে পারমিশন নিতে হয়েছে না কিছু, এই যে বিদেশি না, ওটাতে আমব্রেলা এগ্রিমেন্টের না, ওটাতে যেটা আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তো সেটার মেম্বারশিপ হলে ওই সেন্ট্রাল ব্যাংকে যে দায়িত্ব আছে ওরা নিজের থেকে ইমিডিয়েটলি ইন্টারভেন করতে পারে। আর একটা হলো যে লং টার্ম ইনভেস্টিগেশনের জন্য যদি কোনো কাউকে এজেন্সিকে ইনভলভ করতে হয় তখন সরকারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। ডক্টর মশিউর রহমান, Otherwise আমি যে central আবার একটু bank-এর প্রফেসর ক্ষমতা শিবলির কাছে আছে। আমার পুরনো প্রশ্নে ফিরে আসি যে এইটি কি আসলে এটি প্রকৃত মানে মানে ভালো হয়েছে কিনা যে অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়কে না জানিয়ে আমরা আমাদের মতো আমাদের কাজটি করতে থাকলাম? জানানো হয়েছে বা হয়নি এটা কিন্তু আমি জানি না। অর্থমন্ত্রী বলছেন জানানো হয়নি, আমরা অর্থমন্ত্রীকে বিশ্বাস করতে পারি কিছু সময়ের জন্য। জি, তবে আমি মনে করি যে আর 7-10 দিন 15 দিন পর যখন রেজাল্ট পাওয়া যাবে এবং যদি সত্যি সত্যি $81 মিলিয়ন আমাদের ফেরত আসে, তখন তো আমি মনে করব যা করা হয়েছে ঠিকই হয়েছে। আর যদি ফেরত না আসে তখন আমি দায়ী করব যে আপনারা কেন এরকম করলেন। আমি যেটা দেখতে পাচ্ছি বা যতটুকু ভিজুয়ালাইজ করতে পারছি যে খুব ভালো চান্স আছে এই টাকাটি চলে আসার, এবং সেই টাকাটি চলে আসলে তো আমি মনে করব টোটাল প্রসেস ঠিক ছিল। এই টাকাটি চলে আসলেও কি আপনি বলবেন যে এটা প্রসেসের আমার যদি টাকাটা আনার স্বার্থে কিছু করতে হয় দেশীয় স্বার্থে, তো সেটা তো আমি মনে করব ঠিক। আর যদি সেটা না করতে পারি এবং এই ধরনের অ্যাক্টিভিটিস আমি করে থাকি তাহলে সেটা ভুল বলবো। তো সেটা তো আমি এত আগে বলতে চাই না, আমি ফলে 7-10 দিন পরিচয় পাওয়া সময় যাবে। দেব। ফলে রেজাল্টের উপর result। আপনার জাস্টিফিকেশন অফ ইউর মিনস সেটা আপনি হবে।
গভর্নমেন্টাল সিস্টেমে কিন্তু সেরকম চলে না। আমার কাছেও মনে হয় যে গভর্নমেন্ট সিস্টেম এরকম চলে না, কিন্তু এই ক্ষেত্রে ডক্টর সাদত, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে এই ব্যাপারটি জানতে চাইবো যে বাংলাদেশের গভর্নর এইসব ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়টি সাংবাদিকদের সাথে তুলে ধরতেন যে আমরা এটা আসলে এটি নিয়ে কাজ করছি, যেটি আজকে প্রফেসর শিবলি বলছেন, এই কথাটি যদি বলতেন তাহলে সেটি আসলে অনেক স্পোকসম্যান আছে তো, তারা অনেক রেগুলার তারা কথা বলতে। তুলে ধরতেন যে আমরা এটা আসলে এটি নিয়ে কাজ করছি, যেটি আজকে প্রফেসর শিবলি বলছেন, এই কথাটি যদি বলতেন তাহলে সেটি আসলে অনেক স্পোকসম্যান আছে তো, তারা অনেক রেগুলার তারা কথা বলছে। স্পোকস পারসনরা কিন্তু আমাদেরকে এই তথ্যগুলি দিচ্ছেন না সেরকম ভাবে। এবং আপনি নিজেও জানেন প্রফেসর শিবলি, আমাদেরকে 3-4 রকমের তথ্য দেওয়া হয়েছে। 3 মার্চ বলা হয়েছে যে তারা এই ব্যাপারে কারণটা হচ্ছে যে যখনই আপনি র‍্যাবকে ডাকবেন, জি। তখনই মানুষের মধ্যে যে একটা ভীতি চলে আসে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, তখন তারা যে কোনো কথা বলতেই ভয় পায়। আমি একটু ডক্টর সাদাত এবং ডক্টর মশিউরের কাছে জানতে চাইবো যে এই যে ভীতির কথাটি বলা হয়েছে বা অনাস্থার কথাটি বলা হয়েছে, এটি গোপন রাখার ফলে সেই আস্থা বাড়লো কি কমলো, সেটি আমরা একটা বিরতি নিয়ে এসে আপনাদের কাছে একটু শুনি যে এটি গোপন করে আসলে মানে আমাদের আস্থা বজায় রাখা গেল কিনা। ফিরছি তারপরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সাদেত, আমি আপনার একটু দ্বারস্থ হচ্ছিলাম যে এটি বলতে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে যেটি ডক্টর শিবলি বললেন যে কাজটি অনেক আগে শুরু হওয়ার কথা এবং সেটি মানে গভর্নর বা সেই লেভেল থেকে আসলে বলাটা দরকার ছিল কিনা। ডেপুটি গভর্নর আছেন, গভর্নর বিদেশে আছেন, কেন একটি সম্মেলনে যোগ দিতে এই পর্যন্ত আমরা শুধু জানি না। আমরা কিন্তু বাংলাদেশ ব্যাংক যেসব অ্যাকশন নিয়েছে বা কাজ করেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কোশ্চেন করছি না। সেগুলি নিশ্চয়ই তারা ভালো মনে করেছেন, বা সেটার ফল যখন বেরোবে সেটা প্রফেসর রুবায়েত যেভাবে বলেছেন আমরা এই ব্যাপারে একমত। কিন্তু আমি যেহেতু সরকারের সিস্টেমের সাথে জড়িত ছিলাম, আমি মনে করি যে সিস্টেমিক একটা কেন যেন অস্বচ্ছতা রয়েছে, যে কেন ও বলছে, কেন অর্থমন্ত্রী এটা বলবেন। তো এটা যদি আর কিছু না হোক যে অর্থমন্ত্রীকে তো অন্তত যে আপনি এখন কিছু বলেন না, কিন্তু উনি তো বলে ফেলতেছেন। এই যে ইনকংগ্রুইটি যেটা আমরা দেখছি, বা যে একটা আপনার সমন্বয়হীনতার অভাব, এটা তো মানুষকে, কারণ সরকার তো একটা সিঙ্গেল এন্টিটি, ইটস এ কম্প্যাক্ট। এখানে আপনি বলতে পারবেন না যে আমি আমার দোষ না, অমুকের দোষ না। এখন যখনই একজন মধ্যে খুবই একটা উচ্চ স্তরে কেউ বলে যে না আমাকে না জানে এগুলি সব করছে, তখন মানুষের মনে নানাবিধ কোশ্চেন আসবে যে তাহলে কে, আপনি যে কথা প্রথমে বলছিলেন, কে কার উপরে, কে এগুলি চালায়, সেগুলি নিয়ে নানান প্রশ্ন আসবে। এবং আর্থিক খাতে আপনি বলছিলেন যে আপনি মুরব্বী কথাটা ব্যবহার করছিলেন, যদি অর্থমন্ত্রী এই ব্যাপারটিতে কি না জানা থাকে এবং তিনি যদি ক্ষোভের সঙ্গে বলেন যে এটি ধৃষ্টতা হয়েছে। আমি মুরব্বী বলছি যে আরো আর্টিকুলেশন করে ইংরেজিতে বলতে, সুপ্রিম মিনিস্ট্রি, এটা নিয়ে লারাই বাফিয়ে একটা এরিয়ার সুপ্রিম অথরিটি হচ্ছে মিনিস্ট্রি। মিনিস্ট্রির মাধ্যমে আপনার এগুলি ইয়ে করে, মিনিস্ট্রি সব কাজে নাকও গলাবে না, সব কাজ করবো না, করবে বিভিন্ন বডি আছে, অটোনোমাস বডি বলছেন, যেমন বাংলাদেশ ব্যাংকের কতগুলি অধিকার দেওয়া হয়েছে, তারা করবে, এটা নিয়ে কোনো ইয়ে না। বাংলাদেশ ব্যাংকের ইন্টারেস্টিং হলো বোর্ডে আমিও ছিলাম দীর্ঘ অনেক বছর, মশিউর ভাইও ছিল দীর্ঘ অনেক বছর, সুতরাং আমরা তো এর ওয়ার্কিং সম্পর্কে জানি। সুতরাং কিছু কিছু জিনিস তারা মিনিস্ট্রির ইন্টারফিয়ারেন্স সহ্য করবে না, আমরাও বোর্ডে অ্যালাউ করতাম না, কিন্তু কিছু জিনিস জানাইতে হয়। ডক্টর মশিউর রহমানকে এই ব্যাপারে একমত কিনা জানানোর ব্যাপারে? না, এটা তো হলো যে আমি বোধহয় আগেও বলেছি যে বাংলাদেশ ব্যাংকের যে নর্মাল কাজ যেগুলো আছে সেখানে তারা নিজেদের ক্ষমতা বলে করে, কিন্তু যেখানে এমন কোনো ঘটনা ঘটে যেটা সকল জাতির সব জায়গাতে স্পর্শ করে, সেইখানে সরকারকে জানায়। এবং পৃথিবীতে যত ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক যেগুলো আমরা মনে করতাম, জার্মানি বা ইউএস ফেডারেল সিস্টেম, সেখানেও কিন্তু এই ক্রাইসিস যখন অ্যান্টিসিপেট করে, তখন সরকারের সাথে তাদের একটা কোলাবোরেটিভ অ্যারেঞ্জমেন্ট আপনার থেকেই গড়ে ওঠে এবং আপনার থেকে কাজ করে, তখন আর কেউ অটোনমি করে না। আমি মনে হয় যে এই প্রফেসর রুবায়েত যেটা বললেন এটা খুব সেন্সিবল, এবং সেখানে বোধহয় আরেকটা জিনিস আমাদের দেখা বোধহয় বিবেচনা করা দরকার, যেটা সাদাতও বললো যে বাংলাদেশ ব্যাংক যে অ্যাকশন নিছে, সে অ্যাকশন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আমরা বলছি না,
তো সেখানে প্রশ্ন হলো যে তারা যদি আগে এটা প্রচার করত তাতে কি কোনো লাভ হতো? আমার মনে হয় তাতে কোনো লাভ হতো না। কিন্তু যখন এটা প্রকাশিত হয়েছে তখন, যেটা আপনি বললেন, তখন এটাকে রাগঢাক করাতে কোনো লাভ নাই। তখন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একটা স্পষ্ট মতামত আসতে পারত, আসা উচিত, আসলে বোধহয় সবার মনে একটা সন্তোষ আসতো। আর একটা আমি মনে করি যে এই অর্থনীতি নিয়ে সরকারের যারা দায়িত্ব পালন করেন, প্রগল্ভতা তাদের আদৌ সাধে না। তাদের সবসময় মেপে যেটুকু প্রয়োজন সেটুকু বলতে হবে। খুব বেশি কথা বলা, খুব বেশি প্রচার করা, খুব বেশি পাবলিক এক্সপোজার যাওয়া, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যে আমরা আসলে যেগুলিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলছি তাদের একটি হচ্ছে দুদক, যারা একটা সাংবিধানিক এবং সাহিত্য সেই দুদকের চেয়ারম্যান আজ বিদায়ী সংবর্ধনায় জনাব বদিউজ্জামান বলছেন, পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে আমরা যে এজাহারটি করেছি তাতে মামলা করার মতো কোনো উপাদান ছিল না, আসলে এটি ঠিক হয়নি, তবে মামলাটি করেছি যেন পদ্মা সেতুতে অর্থ বাংলাদেশ ছাড় পায়। মানে শুধু বিশ্ব ব্যাংককে খুশি করার জন্য সরকার এক ধরনের অবস্থান তখন নিয়েছিল। এইটি মানে আমরা কিভাবে এই সরকারকে বিশ্বাস করব যে সে চাপের মধ্যে নানা সময় নানা ধরনের কাজ করে না? আমরা তিনজনের কাছে এই প্রশ্ন রাখতে চাই, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা যে প্রশ্নটি ডক্টর মশিউর, আমি কি প্রফেসর শিবলিকে আগে একটু শুনে নিতে পারি, যে মানে প্রফেসর শিবলিকে একটু শুনতে চাইতেছি যে এই কারণে যে বিশ্ব ব্যাংককে খুশি রাখতে সরকার তখন পদ্মা সেতুর দুর্নীতির বিরুদ্ধে দুদক যে এজাহারটি করেছে সেদিন বিশ্ব ব্যাংককে খুশি রাখার জন্য। এখন আমাদের সরকার কি এরকম যে অনেক সময় অনেককে খুশি রাখার জন্য অনেক রকম উদ্যোগ নিতে হয়? এটা সময়ের ব্যাপার, সময়টা কখন ছিল। এখন ধরেন যখন আমরা বিশ্ব ব্যাংকের সাথে লোনটা নেগোশিয়েট করছি, আমরা তখনও বলি নাই যে থ্যাংক ইউ ভেরি মাচ, লাগবে না, আমরাই করে নিচ্ছি। তার আগে যদি হয় তখন আমাদের মামলাটা করতে হয়েছে, কারণ মামলা করে আমাদের প্রমাণ করতে হচ্ছিল যে আমরা সত্যি এর মধ্যে কোনো দুর্নীতি করছি বা করি নাই বা হচ্ছে কিনা। আর যদি সেটা তার পরে হয় তখন আর এই মামলা করার দরকার হতো না, কারণ ততদিনে আমরা বুঝে ফেলেছি যে আমরা বিশ্ব ব্যাংকের এই ফান্ডটি পাচ্ছি না। এবং এটা মানে একটা দেশের একটা স্বায়ত্তশাসিত বা একটা সার্বভৌম প্রতিষ্ঠান যদি এরকম করে, তার প্রতি আমরা কতটা আস্থা আসলে রাখতে পারবো? তো সরকারের ইচ্ছা অনিচ্ছা, বিদেশের সাথে সম্পর্ক অসম্পর্ক, আইন কানুন তো এভাবে চলতে পারে না। আসলে তো সরকার না, এটা দেশীয় স্বার্থে। পদ্মা ব্রিজ তো কোনো সরকারের না। যখন একটা পদ্মা ব্রিজ হবে কি হবে না, এর ফান্ড কোত্থেকে আসবে আসবে না, সে দায়িত্ব সবাইকেই নিতে হয়। কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় যে আইন কানুন এইভাবে হয় না। আমি দেখেন একজন সচিবকে জেলে যেতে হয়েছে, যিনি সচিব সে সময় আরো অনেকের ইয়ে হয়েছে। ডক্টর মশিউর রহমান বলেছিলেন যে তাকে গুলাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। না, ইয়েতে আপনি শুনেন এই খালেদ জি, এটা নির্ভর করে যে রুবায়াত বলেছেন অবস্থার অবস্থার দৃষ্টি। আপনি বিদেশি সব কান্ট্রি আপনার ফরেন কান্ট্রি না। আমি ধরেন একটা নাম বললে হয়তো খারাপ দেখাবে, কি বিভিন্ন কান্ট্রির অ্যাম্বাসেডার হয়তো প্রাইম মিনিস্টার বা মসিবের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছে, আপনি দিতেও পারেন না দিতেও পারেন। কিন্তু কতগুলি মুরব্বী কান্ট্রি আছে, এটা আপনারা বুঝতে হবে যদি দেশ চালান। সেই মুরব্বী কান্ট্রির অ্যাম্বাসেডার বা হাই কমিশনার যদি বলে যে আমি আসতে চাই, মসিবাইও দিবেন, প্রাইম মিনিস্টারও টাইম দিবেন, হয়তো 1 ঘন্টার জায়গায় 4 ঘন্টা লাগাবেন, দিতে হবে। এগুলি হচ্ছে বাস্তবতা। এগুলি দিয়ে এখন আমরা যমুনা ব্রিজ তখন হইতেছে, আমি যমুনা ব্রিজের নেগোসিয়েশনে ছিলাম। যমুনা ব্রিজে যখন আমরা গেছি নেগোসিয়েশন করতে, জাপান অ্যাট্রোসাস কন্ডিশন আমাদেরকে দিয়েছে। মানে শুনে তো আমার তখন প্রায় ফাইন্যান্স, এটা হলো একদম 93 দিকে, 94-এ ফাইন্যান্স মিনিস্টার তো লাভ দিয়ে উঠতেছে, সাইবুর রহমান সাহেব মানে মেজাজি লোক তো। কিন্তু আলটিমেটলি তাকে চুপ করানো হয়েছে যে আপনি এখন চুপ থাকেন, খামোশ যান। কারণ ওরা কি কন্ডিশন দিছে, তারা বলে যে আমার কাপকোতে গ্যাস দিতে হবে, এবং আমাদের আমরা বললাম যে কাপকোতে গ্যাস দিলে তাহলে চিটাগং অন্ধকার রাখতে হবে। বলে যে রাখলে রাখো। জাপানিরা কিন্তু এসব ব্যাপারে খুবই নিষ্ঠুর হতে পারে, বলে যে তোমার দরকার হলে রাখো। এইটা শুনে তো সবাই লাভ। পরে বলা হলো যে ঠিক আছে, এখন কোন রকমে গায়ে বিয়ালে বস দিব, এখন বলে টলে কোন রকমে বাহির হয়ে আসো ওখান থেকে। আমরা বাহির হয়ে এসেছি, কারণ যমুনা ব্রিজ হবে না, এটা কোনো গভর্নমেন্ট রিস্ক নিতে পারে না। সুতরাং গভর্নমেন্টকে
অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। গভর্নমেন্টের উপর নানা চাপ থাকে। এখন যদি তার মনে হয় যে এটা করে আমি বেঁচে যাব, আমার ফার্দার ঝামেলা হবে না, তাহলে সে হয়তো ওইটুকু যে একটা কেস করলাম, ঠিক আছে, কেস করে আপাতত রক্ষা পায়। তার মানে কি, মানে আমার প্রশ্নটা ছিল আসলে তাহলে কি আমরা দুদককে একটা খুব ন্যায় ভিত্তিক প্রতিষ্ঠান আমরা বলতে পারবো? প্রফেসর শিবলি বলতে আমি চাইছেন। অন্য একটু কথা বলতে জি, চাচ্ছিলাম যে আজকের কথা চিন্তা করেন, আজকে বাংলাদেশের ইকোনমির যে অবস্থা, আমাদের যে ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন এন্ড ফুটিং, আজকে যদি বিশ্বব্যাংক আমাদেরকে ওই ধরনের কিছু বলে, আমরা কি কোনো মামলা বা এরকম কিছু করব? আমরা কিন্তু এখন অনেক শক্তিশালী মানে একটা 2 বছরের ইকোনমি মধ্যে ডিল এত করছে। শক্তি হয়ে গেল আমাদের? জি, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সারপ্লাস, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রত্যেক বছর 2-3 বিলিয়ন করে বাড়ছে। তো এই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু একটু থ্যাঙ্কলেস হয়ে গেছি। আমরা যে প্রতিষ্ঠানটাকে এখন সারাক্ষণ সবাই তার একটা দোষ নিয়ে খুব কথা বলছি, তার ভালো দিকগুলা কিন্তু কখনো আলোচনাতে আনছি না। আজকে ইকোনমি এত শক্তিশালী অবস্থায় কিভাবে আসলো? আজকে রেমিটেন্স ফ্লোর ডাবল ডিজিট গ্রোথ রেট কিভাবে হলো? আজকে এক্সপোর্ট কিভাবে ডাবল ডিজিটে এই রেটে বেড়ে যাচ্ছে? সেটা অর্থ এটা কিন্তু মানি মার্কেট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যানেজমেন্টটা ভালো হয়েছে বলে এটা হয়েছে। তো সেটার জন্য আপনাকে কিন্তু থ্যাংক ইউ দিতে হবে। Thank you খালি দিতে- সমালোচনা করলে কিন্তু থ্যাংক ইউ হবে না। দিতে রাজি আছি। মানে খালেদ, আপনি একটা প্রশ্ন করছেন যে গভর্নমেন্টের অর্গানাইজেশন এটা ফেয়ার, এইগুলি হবে কিনা। দুইটা জিনিস আপনি খেয়াল রাখেন। গভর্নমেন্ট অর্গানাইজেশন একেবারে লিখে নিতে পারেন, আমি গভর্নমেন্ট অর্গানাইজেশন ইজ নেভার এ ফেয়ার অর্গানাইজেশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইট ইজ নেভার অ্যান এফিসিয়েন্ট অর্গানাইজেশন। এই দুটা জিনিস গভর্নমেন্টে নাই। কারণ গভর্নমেন্টে সবকিছু হচ্ছে অনেক ফোর্সের ইকুইলিব্রিয়ামে গভর্নমেন্ট চলে। আমি তো বলছি প্রাইম মিনিস্টারের উপরে আমার কাছে লিস্ট করা আছে 22টা অর্গানাইজেশন, এজেন্সি, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে, পার্টির লোক থেকে শুরু করে, ধর্মীয় লোক থেকে শুরু করে, এনজিও, তারপরে ডোনার, ইন্টারন্যাশনাল এজেন্সি, এরকম সব এতভাবে প্রেসার দেয় যে প্রাইম মিনিস্টারটা যে গলি যায় না বাংলাদেশের, এটাই ভাগ্য। আমরা একটু সুতরাং সরকার- এখানে আপনি এফিসিয়েন্সি আর ফেয়ারনেসের আনবেন না। অর্থ উপদেষ্টার কাছ থেকে শুনি একটু যে পদ্মার, এটা তো আমি এখন দাবি করি যে আমাকে পদ্মা বিজয়ী বলে একটি উপাধি দেওয়া উচিত। পদ্মভূষণ। না, পদ্মভূষণ তো একটা পদ্মাভূষণ। পদ্মা বিজয়ী বলে। ওই পদ্মার যে মামলা কানাডাতে, আমি লেটার যেটা শুনেছি যে ওয়ার্ল্ড ব্যাংক কানাডিয়ান কোর্টে বলেছে তারা কোনো এভিডেন্স সাবমিট করতে পারবে না এবং তারা এটা পার্সু করতে চায় না, কিন্তু কানাডিয়ান কোর্ট এখন সেটাকে গ্রহণ করেনি। দে আর ইনসিস্টিং দ্যাট দে মাস্ট সাবমিট হোয়াট এভার এভিডেন্স দে হ্যাড। আর আমাদের এখানে যেটা হয়েছে, যদি আপনি যদি দেখেন, ন্যারেটিভটা দেখেন, apparently there was a difference of opinion between the Prime Minister and the Finance Minister. Prime Minister একবার পার্লামেন্টও বলেছেন যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নেব না, আমরা নিজেদের টাকাতে করে দিব, এবং তার কিছু পরেই ফাইন্যান্স মিনিস্টার উনি বলেন যে না, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দরকার ইত্যাদি। তো দুজনের বোধহয় দু রকম পারসেপশন ছিল। তো প্রাইম মিনিস্টারের পারসেপশন হলো যে আমাদের ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের সাহস যেটা সেটা দেখাবো। ফাইন্যান্স মিনিস্টারের পারসেপশন হলো যে না, আমাদের নির্ভরশীলতা আছে, আমরা ওদেরকে চটাবো না। তো সেই প্রেক্ষিতে মামলা করা এবং দুদকের এজাহার দেওয়া। দুদকের যে আমাদের হাতে একদমই সময় নেই। দুদকের যে ডক্টর মশিউর রহমান, আমি একটু ওইটা না, একটু শুনতে চাইছিলাম আমি- যে মানে আপনি কি ডক্টর সাজ্জাদের কাছে সাথে একমত কিনা যে আসলে গভর্নমেন্ট ফেয়ার হতে পারে না, ফেয়ার হওয়াটা না, আসলে- আমি ওটার সাথে একমত নই। সোনার একমত পাথর নই এই জন্য যে গভর্নমেন্টের কিছুটা এক্সপেরিয়েন্সই দরকার, কিন্তু গভর্নমেন্ট হুইচ ইজ ডিসাইডেডলি আনফেয়ার ক্যানট ফাংশন। ডিসাইডেডলি আনফেয়ার হয় না, ক্যানট ফাংশন ফেয়ারনেস রাখা ডিফিকাল্ট। কারণ আপনার আমার সবারই উই ওয়ান্ট দ্য গভর্নমেন্ট টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু সাম স্ট্যান্ডার্ড। সেটা কি অনেকটা এরকম যে যে রাস্তায় যে মুহূর্তে- ট্রাফিক পুলিশ না, যে যে- ট্রাফিক আইন ভঙ্গ করে না, তার কাছ থেকে যে ঘুষ খায়, মানে তাকে একটা শাস্তি দেয়, সেরকম? অত দূরে যাচ্ছি না, কিন্তু যে মুহূর্তে গভর্নমেন্ট এক্সপেডিয়েন্সিতে কাজ করে, জি, ইটস নট দ্য গভর্নমেন্ট, ইজ এ ইন্ডিভিজুয়াল অফিসার, সে তখন ইচ্ছা করে যে আমি এটাকে এটা করব, আমি এটাকে এটা করব, এবং তখন সরকারের পরে মানুষের আস্থা থাকে না। দ্য গভর্নমেন্ট মাস্ট ফলো সাম ফেয়ার স্ট্যান্ডার্ড। কিন্তু দুদকের ক্ষেত্রে এটা ফেয়ার হলো না, আসলে একটা মামলা করা হলো আমরা না, এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে এরকম করতে দেখি। এটাতে আমি মনে করি যে যে কোনো প্রতিষ্ঠানের যে প্রধান, জি, তার কাজের সময় উনি সাহস করে যে কাজটি করতে পারেননি, বিদায়ের সময় যদি উনি বলেন তাহলে সেইটি যে সেটা একটু ঠিক না, সেটা একটু খুবই এটা হার্শ অনুচিত। ব্যবহার হয়। এটা আমার মনে ডক্টর হয় যে বশির রহমান, ডক্টর সাজ্জাদ সাধারণত হোসেন এবং আমার সাথে একমত হবে ডক্টর শিবলি যে রুবাইয়াতুল PhD ইসলাম থাকার সময়- আমাদেরকে ধন্যবাদ দিয়ে দিতে হচ্ছে যে এই পিএইচডি থাকার পর ইফ ইউ কুড নট রেজিস্টার প্রেশার Right. নাও টু সে দ্যাট আই কুড নট ডু ইট, এটা
এইটা স্লাইড তবে কম্প্রোমাইজ আজকে যে ঘটনাটা নিয়ে আমরা আলাপ শেষ করে করলাম দিতে হচ্ছে এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।